আমরা মেডিকেলের ভাষায় বলি মিনিটস মিন মাসল। 1 মিনিট দেরি হবে একটা করে হার্টের মাসল ড্যামেজ হতে থাকবে। আপনি জানেন হৃদরোগের ব্যথা সাধারণত বুকের বাম দিকে হয়। নিজের মনিটরিংটা নিজেই করুন না, তাহলে তো আর হসপিটালে এসে মনিটরের সামনে শুয়ে থাকা লাগে না। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটার সাথেই কিন্তু পারিবারিক ইতিহাস খুব ঘনিষ্ঠভাবে জড়িত। রেড মিট সপ্তাহে 2 দিনের বেশি না খাওয়াই ভালো। 2021 কি 2022 একটা সার্ভে আমাদেরকে বলছে অনলি 14%, মানে 14% পেশেন্টের প্রেশার কন্ট্রোলে থাকে। বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। পরিসংখ্যান বলছে প্রায় 21% লোক হৃদরোগের কারণে মৃত্যুবরণ করছে। ভিউয়ার্স, লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন আয়োজিত স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা পডকাস্টে সকলকে স্বাগত জানাই আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। আজকে আমরা কথা বলবো হৃদরোগ প্রতিকার এবং তার প্রতিরোধ নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার শর্মিষ্ঠা বিশ্বাস, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। ম্যাডাম, প্রথমেই আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। ম্যাডাম, আমরা আজকে কথা বলবো হৃদরোগ নিয়ে। হৃদরোগ শুনলে আমরা সবাই কিন্তু ভয়ও পাই। তো প্রথমে যেটা জানতে চাইবো যে আসলে হৃদরোগের পিছনে কি কোনো কারণ রয়েছে? যদি থাকে তাহলে সেগুলো কি? অবশ্যই। দেখুন, আপনি যেটা বললেন যে বাংলাদেশের যত ডেথ রেট তার 1/5 কিন্তু শুধুমাত্র হৃদরোগের কারণেই। এখন কথা হচ্ছে হৃদরোগের পেছনে কি কারণ আছে। হৃদরোগ অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা যেটাকে বলি, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। এরপর আছে ডায়াবেটিস মেলাইটাস। এছাড়া কিছু রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি, যেমন অতিরিক্ত ওজন, খাদ্যাভ্যাস একটা বড় ব্যাপার। আমরা যে পরিমাণে স্পাইসি ফুড খাই অথবা যতটা সল্ট পছন্দ করি সেটা ফাস্ট একটা ফুড বড় খাচ্ছি। কারণ। অবশ্যই। এবং তার পাশাপাশি দেখা যায় আমাদের দিনের পর দিন আমাদের ব্যায়াম করার যে প্রবণতা, হাঁটা চলার যে প্রবণতা, সেটা কমে যাচ্ছে। তার মানে সিডেন্টারি লাইফস্টাইল যেটাকে আমরা বলি, যে কম শরীর চর্চা, সেটা একটা। পারিবারিক ইতিহাসের একটা বড় গুরুত্ব রয়েছে। তাহলে আমরা বলতে পারি অনেকগুলো রিস্ক ফ্যাক্টর এবং অনেকগুলো আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস, হাই প্রেশার, সবগুলোই কিন্তু আপনার হৃদরোগের পেছনে বিরাট রকমের ভূমিকা রাখে। খুব সুন্দর করে কিন্তু ম্যাডাম সহজ করে বুঝিয়ে বললেন, কিন্তু রোগগুলোর নাম তো খুব কঠিন কঠিন। ম্যাডামের কাছে জানতে চাইবো যে কোন ধরনের উপসর্গ কিংবা লক্ষণ দেখা দিলে আমরা আসলে বুঝতে পারি যে হয়তো আমার হার্টের প্রবলেম রয়েছে? অবশ্যই এর মধ্যে কিছু আছে উপসর্গ, আর কিছু আছে আমরা ডাক্তাররা যখন পরীক্ষা করে কিছু টের পাই। প্রথমেই আমি যদি উপসর্গ অথবা হিস্ট্রির কথা বলি, পেশেন্টের আগে থেকে হাই প্রেশার আছে কিনা, পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস আছে কিনা, আগে কখনো হার্ট অ্যাটাকের মতো হয়েছে কিনা, স্ট্রোক হয়েছে কিনা, এই ঝুঁকিগুলো তার পারিবারিক ইতিহাসে এগুলো আছে কিনা, এটা খুবই জরুরি। আর যদি আপনি বলেন যে লক্ষণ কী কী, কিছু ডেফিনিট লক্ষণ আছে, যেমন বুকে চাপ, পেশেন্ট প্রচুর পরিমাণ বুকে ব্যথার কথা বলে, অনেক সময় শ্বাসকষ্ট হতে থাকে, পেশেন্ট প্রচুর ঘামতে থাকে, অনেক সময় হাই প্রেশারের কারণে ঘাড়ে ব্যথা, মাথার পেছনে ব্যথা হয়, পেশেন্ট চোখে ঝাপসা দেখে। এই ধরনের যখন কিছু হয় তখন আমরা বলি এই পেশেন্টগুলোকে দ্রুত কোনো একটা নিকটস্থ হাসপাতালে নিয়ে আসার জন্য। তার হৃদরোগ হয়েছে কি না সেটা অবশ্যই যাচাই করে দেখতে হবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা কিন্তু বুঝে গেলাম যে এই লক্ষণগুলো দেখলে কিন্তু আমরা অবশ্যই নিকটস্থ হাসপাতালে অবশ্যই চলে আসব। ম্যাডামের কাছে জানতে চাইবো, ম্যাডাম আপনি বংশগত পরিক্রমায় বলছিলেন যে হৃদরোগ আসতে পারে, তো সেই বিষয়টি যদি একটু আমাদের দর্শকদের উপযোগী করে বুঝিয়ে বলতেন। হ্যাঁ, বংশগত কারণ অথবা ফ্যামিলি হিস্ট্রি বা পারিবারিক ইতিহাস যাই বলেন না কেন, এটা খুবই জরুরি। আমাদের যখনই একজন হৃদরোগী রুগী আছে আমরা কিন্তু প্রথমে জিজ্ঞেস করি যে পরিবারে আগে কারো হয়েছে কিনা, ওনার আগে কখনো হয়েছে কিনা। দেখা যায় হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটার সাথেই কিন্তু পারিবারিক ইতিহাস খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এবং হৃদরোগের ক্ষেত্রেও তার পরিবারের যদি অন্যদের হৃদরোগের ইতিহাস থেকে থাকে তাহলে সেটাও কিন্তু একটা পজিটিভ রিস্ক ফ্যাক্টর হিসেবে গণ্য হবে। ম্যাডাম, এই বিষয় তো জানলাম। তো এখন যে মডার্ন লাইফ, আমাদের লাইফ খুবই ফাস্ট, আমরা ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত, সচেতন, সেই সাথে কিন্তু আমাদের স্ট্রেসটাও অনেক বেড়ে গেছে। তো এই স্ট্রেসের কারণে কি হৃদরোগ বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই মেন্টাল স্ট্রেসের একটা বিশাল ভূমিকা আছে।
এবং দেখবেন হৃদরোগের যেই টেন্ডেন্সি, আপনারা যদি একটু আমাদের ন্যাশনাল সার্ভেগুলো দেখেন, আপনি দেখবেন, আপনি বলছিলেন 21% রোগীর প্রতি বছর মারা যায়। আমরা যদি ক্ল্যারিফাই করি তাহলে দেখবেন শহুরে অঞ্চলে এই মারা যাওয়ার মোটামুটি 3/4 কিন্তু শহরাঞ্চলে হচ্ছে, গ্রামে কিন্তু কম। তার মানে আরবানাইজেশন অথবা শহর অথবা মানে আপনার নগর কেন্দ্রিক যে সভ্যতা, যত এটা বাড়বে তত স্ট্রেস বাড়বে, তত হৃদরোগের ঝুঁকি বাড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আসলে স্ট্রেস কমিয়ে আনতে হবে। স্ট্রেস আসলে শুধুমাত্র হৃদরোগ না, আরও অনেক রোগেরও মানে বিশাল একটা ভূমিকা অবশ্যই। রাখে এই স্ট্রেস, এবং স্ট্রেসের কারণে তো অনেকগুলো স্ট্রেস হরমোনও রিলিজ হয়। তো ম্যাডামের কাছে এই পর্যায়ে জানতে চাইবো, ম্যাডাম আমরা তো জেনে গেলাম অনেকগুলো কারণের কথা, জানবো যে আসলে প্রতিরোধ আমরা কীভাবে করব। খাদ্য তালিকা কি আমাদের এভাবে কোনোভাবে হেল্প করতে পারে? অবশ্যই সাহায্য করতে পারে। আপনি দেখবেন খাদ্যাভ্যাস বা ডায়েটারি হ্যাবিটের একটা বিশাল রোল আছে। খুব সহজ, আমরা সবাই জানি, পালন করি বা না করি সবাই কিন্তু জানি। যেমন আমরা বলি যে আপনি যত পরিমাণ আপনি ফ্রুটস খান, ভেজিটেবলস খান, শাকসবজি, ফলমূল, তাতে হৃদরোগের কোনো রকম হওয়ার কোনো চান্স নাই। কিন্তু আমরা বলে থাকি যে আপনার পাত লবণ বলে একটা শব্দ আছে, অনেকে দেখবেন প্লেট একটু করে লবণ নিয়ে নেয়, অথবা টেন্ডেন্সি থাকে একটু বেশি করে স্পাইসি, একটু বেশি করে লবণ দেওয়ার। এই অতিরিক্ত এক্সেসিভ সল্ট এটাকে ইনহিবিট করা হচ্ছে, যে বেশি লবণ খাওয়ার প্রয়োজন নেই। 1 2 নাম্বার, খুব বেশি চর্বি জাতীয় খাবার। আমরা সিম্পল অয়েলের মধ্যে আমরা সয়াবিন অয়েল, আপনার সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল এগুলো ব্যবহার করতে পারি। ঘি, ডালডা, বাটার এগুলো যত কম দেওয়া যায়। 3 নাম্বার, আমরা যেটা বলি, আমরা রেড মিট সপ্তাহে 2 দিনের বেশি না খাওয়াই ভালো। কিন্তু ফিশ, এটা মাছ, আপনি কিন্তু সপ্তাহে 2 দিনের বেশি আরামসে খেতে পারবেন, যদি আমরা এটাকে খুব ভেজে এটার গুণ নষ্ট না করি। আর শাকসবজি এবং ভেজিটেবলসের বেলায় বলা হয়েছে, ফ্রুটসের বেলায় বলা হয়েছে মিনিমাম 5 সার্ভিংস পার ডে, মানে দিনে 5 বার খাওয়ার জন্য। তো এগুলো যদি করি, আমরা যদি প্রচুর শাকসবজি ফলমূলের দিকে বরং আমাদের খাওয়ার ঝোঁকটা নিয়ে যাই, আমরা যদি গরু, খাসি কিংবা আমাদের ফাস্টফুডগুলো কমিয়ে দিই, লবণটা কমিয়ে দিই, হৃদরোগের ঝুঁকি আপনি কমে যাবে। মানে ফাস্ট ফুডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সয়া সস দেওয়া থাকে এবং এগুলোতে প্রচুর সল্ট আসলে প্রচুর সল্ট থাকে, সল্ট থাকে, সুগার থাকে, যেটা কিনা আসলে আমাদের হৃদরোগ কেন, ডায়াবেটিস এবং আরও অনেক রোগের জন্যই খারাপ। এবং ম্যাডাম যেটা বলছিলেন যে ভেজিটেবলস এবং ফ্রুটস খেলে তো আমাদের যেমন স্কিন ভালো হবে, আমরা সুন্দর হব, প্লাস আমাদের মানে হৃদয়, আমাদের হার্টও অবশ্যই, ভালো heart থাকবে। ভালো থাকবে। ম্যাডামের কাছে জানতে চাইবো, ম্যাডাম এক্সারসাইজ, ব্যায়াম, ওয়ার্কআউট যাই বলি না কেন, কতটা প্রয়োজন হার্টকে ভালো রাখার জন্য? 100% প্রয়োজন। আপনি দেখুন, 2টা বড় রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে অতিরিক্ত ওজন, আরেকটা হচ্ছে শুয়ে বসে কাটানো, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি সিডেন্টারি লাইফস্টাইল। এই জন্য ওজন কমানো এবং নিয়মিত ব্যায়ামের কোনো বিকল্প নাই। এবং দেখেন, ব্যায়াম কিন্তু খুব বেশি অনেক স্ট্রেসফুল, অনেকে মনে করছে আমাকে অনেক ব্যায়াম করতে হবে, তা নয় কিন্তু। সপ্তাহে 150 মিনিট হাঁটা মাত্র। তার মানে আপনি যদি সপ্তাহে 5 দিন, মাত্র 5 দিন, 2 দিন গ্যাপ দিয়ে যদি আমরা প্রতিদিন 30 মিনিট করে হাঁটি, একটু জোরে হাঁটা, তাতে কিন্তু বিরাট উপকার। আর এর পাশে অন্যান্য ব্যায়াম যদি করা যায়, সাইক্লিং করেন, সুইমিং করেন, অ্যারোবিক এক্সারসাইজ করেন, তাহলে তো আরও ভালো। খুব সুন্দর সহজ পদ্ধতি ম্যাডাম বলে দিলেন। তো ম্যাডামের কাছে জানতে চাইবো, এই যে ম্যাডাম আমরা বারবার বলছি যে আমাদেরকে হৃদরোগ প্রতিরোধ করতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, কেন? কারণ এর মৃত্যুহার আমাদের দেশে হৃদরোগ হলেই সেই গ্রাম থেকে আনতে আনতে পথেই তো অনেক রুগী মারা যায়। কাজেই আমরা যদি পেশেন্ট বাসায় থাকার সময় এসে যদি সচেতন হয় যে আমার হাই প্রেশার আছে, আমাকে সচেতন হতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। আমার ডায়াবেটিস আছে, আমাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। আমার ওজন বেশি, ওজন কমাতে হবে। আমার ফুড হ্যাবিট ভালো না, আমাকে এটা চেঞ্জ করতে হবে। আমি যদি সচেতন হই, তাহলে আমি হৃদরোগের ঝুঁকি কমিয়ে আনবো। আমার ওভারঅল ন্যাশনাল যে এত দেখেন 21-22% ডেথ রেট, এইটা কমে যাবে। তাহলে সচেতনতার তো কোনো বিকল্প নেই। ম্যাডাম এছাড়াও তো সোশ্যাল যে বার্ডেন, যিনি হচ্ছে হৃদরোগে অলরেডি ভুগছেন, তার এত টাকার মেডিসিন, তার ফ্যামিলি সে ঠিকমতো কাজ করতে পারছে না, তার ফ্যামিলির উপরও তো এটা, ফ্যামিলি কেন আমি বলবো ন্যাশনাল বার্ডেন এটা আসলে। এবং তার নিজস্ব কর্মক্ষমতাও অনেক কমে যাচ্ছে, অবশ্যই। ভয়, ফলো আপ, অনেক কিছু। ম্যাডাম যখন একজন রোগী আপনাদের কাছে হৃদরোগ নিয়ে আসে, তো তখন আপনারা আসলে কিভাবে হৃদরোগ নির্ণয় করেন, কি চিকিৎসা দিয়ে থাকেন? যখন আমাদের কাছে নিয়ে আসে, প্রথম আমাদের হিস্ট্রিটা নিতে হয়, যে পেশেন্টের আগে থেকে কোনো নোন ডিজিজ বা আগে থেকেই জানা কোনো রোগ আছে কিনা যার কারণে হৃদরোগ হতে পারে, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা। তারপর আমরা সিমটমগুলো দেখি, যে পেশেন্টের প্রচুর বুকে ব্যথা হচ্ছে,
আপনি জানেন হৃদরোগের ব্যথা সাধারণত বুকের বাম দিকে হয় এবং সেটা হাতে ছড়াতে পারে, বাম হাতে, বাম ঘাড়ের উপর দিকে, ঘাড়ের দিকে যেতে পারে, সেই সাথে শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্ট প্রচণ্ড ঘামতে পারে। হ্যাঁ, এগুলো যখন আমরা দেখি তখন আর্জেন্ট আমরা প্রথমে একটা ইসিজি করিয়ে ফেলি, হ্যাঁ, এবং সাথে একটা বুকের এক্স রে করি। কিছু আমরা এনজাইম লেভেল বলি, কার্ডিয়াক বায়োমার্কার্স বলি, যেমন ট্রোপোনিন আই, এগুলো করার সঙ্গে সঙ্গে যখন ওগুলো আমাদেরকে একটা পজিটিভ রেজাল্ট দেন, আমরা উইদাউট এনি ডিলে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। সেই ট্রিটমেন্টটা কি হবে ম্যাডাম? সেই ট্রিটমেন্টের মধ্যে প্রথমেই আমরা যেটা করি, আমরা বলি লো মলিকুলার ওয়েট হেপারিন, এরকম একটা কিছু দিই। অ্যান্টিপ্লেটিলেট কিছু ড্রাগ আছে, অ্যাসপিরিন নামে পাওয়া যায়, ক্লোপিডোগ্রেল নামে পাওয়া যায়, এগুলো সঙ্গে সঙ্গে খাইয়ে দেওয়া হয়। প্রচণ্ড ব্যথার জন্য কিছু মেজার্স আমরা নিই এবং এই পেশেন্টগুলোকে সাধারণত করোনারি কেয়ার ইউনিটে রেখে ট্রিটমেন্ট করাটা বেটার, যেহেতু ওখানে মনিটরিং, হৃদরোগের রুগীকে অবশ্যই মনিটর করতে হয়। এই জন্য পাশে একটা মনিটরিং ফ্যাসিলিটি আছে, এরকম একটা যদি আমি এনভায়রনমেন্টে তাকে রাখি তাহলে তাকে ট্রিটমেন্ট দেওয়াটা সহজ হয় এবং পেশেন্ট যখন অ্যাকিউট ফেজটা কাটিয়ে উঠে তারপরে কিন্তু তার প্রেশার, তার ডায়াবেটিস সব কিছুই খেয়াল করতে হবে এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখতে সেগুলো হবে, নিয়ন্ত্রণে আছে ফলো আপে কিনা। আসতে হবে। ম্যাডাম, এই যে একজন মানুষ মানে করোনারি কেয়ার ইউনিটে থাকছে, সিসিউতে থাকছে, তখন তো সে সারাক্ষণ 24 ঘন্টা একটা মনিটরিং এর মধ্যে আছে। তারপরে তো সে আস্তে আস্তে নর্মাল হবে, তাকে আপনারা ডিসচার্জ দিবেন, সে বাড়িতে যাবে। তখন তার লাইফস্টাইল কেমন হবে, কখন তিনি ফলো আপে আসবেন, সেগুলো যদি একটু আমাদের সঙ্গে ডিসকাস করতেন। ধন্যবাদ তানিয়া, খুবই সুন্দর প্রশ্ন। একজন পেশেন্টের যখনই একবার একটা হার্ট অ্যাটাক অথবা হৃদরোগ হবে তখন তো তার ঝুঁকি থেকেই গেল। কাজেই যখন আমরা ছুটি দিই তাকে কিন্তু কিছু মেডিকেশন শুধুমাত্র হৃদরোগের জন্য দেওয়া হয়, যেমন আমরা বলি অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এ ধরনের কিছু ওষুধের আমরা দিয়ে দিই। এই ছাড়া রক্তনালীতে যাতে চর্বি না জমে তার জন্য কিছু ওষুধ দিই, আমরা স্ট্যাটিনস বলি। এই ওষুধগুলো কিন্তু রুগী সারা জীবন খাবে। রুগীরা যে প্রবলেমটা করে, হয়তো এটা রুগীদেরও কারণ হতে পারে অথবা আমাদের কাউন্সেলিংও অভাব হতে পারে, যে কিছুদিন পরে রুগী ওষুধগুলো বন্ধ করে দেয় এবং দ্বিতীয়বার আবার হৃদরোগ নিয়ে আমাদের কাছে এসে ভর্তি হয়। এই যে ম্যাডাম ওষুধ বন্ধ করে দেয়, এটা কিন্তু শুধু এই হৃদরোগের না, যে কোনো ক্রনিক ডিসঅর্ডারই যে দেখা কোনো যায়। কিছুতেই হ্যাঁ, যে ওষুধটা বেশি দিন আসলে খেতে ভালো লাগে না, বন্ধ করে দেন। এই ক্ষেত্রে রুগীর কাউন্সেলিংটা খুবই জরুরি। তাকে অন্তত এটা বোঝাতে হবে যে এই দুটো ড্রাগ তার জন্য লাইফ সেভিং, না হলে তাকে একই সেটিংয়ে আবারও আসতে হবে, পরের বার হয়তো এর চেয়ে খারাপ অবস্থা নিয়ে আসতে হতে পারে। এই জিনিসটি বুঝিয়ে বলাটা আসলে খুব অবশ্যই এই গুরুত্বপূর্ণ। কাউন্সেলিংটা খুবই জরুরি তাকে। এবং সেই সাথে তার যদি অন্য কোনো রোগ থাকে, যেমন হাইপারটেনশন বললাম, ডায়াবেটিস বললাম, সেই ওষুধগুলো তো চলবেই, সেগুলো খাওয়ার পরে তার কন্ট্রোলে আছে কি না সেটাও দেখতে হবে আমাদের কাছে। আপনিও হয়তো নিজেও ডাক্তার, আপনি জানেন রুগী হয়তো ওষুধ খাচ্ছে কিন্তু 6 মাসে একবার প্রেশারও মাপেনি, ডায়াবেটিসও মাপেনি। এই বিষয়টা তো ম্যাম আমরা খুবই আসলে ফেস করি যে হ্যাঁ, ইনসুলিন নিয়ে যাচ্ছেন, কখনো হয়তো বার ব্লাড সুগারটা না। মনিটর করা হচ্ছে না। কাজেই উনি ওষুধ খাচ্ছেন ঠিক আছে, ইনসুলিন নিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার রোগটা কন্ট্রোলে আছে কিনা এটা তো দেখতে হবে। এই জন্য আমরা বলি অন্ততপক্ষে মাসে একবার যদি প্রেশারটা চেক করেন, একবার যদি একটু ডায়াবেটিসটা চেক করেন। যিনি ডায়াবেটিক রুগী তার বাসায় যদি একটা ছোট্ট গ্লুকোমিটার বা ডায়াবেটিস মাপার মেশিন থাকে, ছোট যদি একটা ব্লাড প্রেশার মাপার, আপনি জানেন ডিজিটাল মেশিনও পাওয়া যায়, একটা যদি থাকে, নিজের মনিটরিংটা নিজেই করুন না, তাহলে তো আর হসপিটালে এসে মনিটরের সামনে শুয়ে থাকা লাগে না। আর পাশাপাশি যে লাইফস্টাইল মডিফিকেশানগুলো, এগুলো তো লাইফ লং, সারা জীবন ওজন কমানো, খাবার দাবারের নিয়ন্ত্রণ আনা, তার চলাফেরা ঠিক করা, তার যে এক্সারসাইজ করা, হ্যাঁ, এগুলো যেগুলো আছে, স্ট্রেস থাকলে স্ট্রেস রিল্যাক্সেশনের জন্য যা যা মানে করা। এই যে বারবার স্ট্রেসের কথাটা আসছে, শুধুমাত্র হৃদরোগের জন্য না, অন্য অনেক রোগের সাথে কিন্তু অবশ্যই। স্ট্রেসটা বারবার চলে আসছে। তো স্ট্রেস রিল্যাক্সেশন বলে যে কথাটা আপনি বললেন, সেটা আসলে আমরা কিভাবে করব? দেখুন, স্ট্রেস রিল্যাক্সেশনের জন্য অনেকগুলো প্রসিডিউর আছে। আমরা সচরাচর সবাই মনে করে স্ট্রেস রিল্যাক্সেশন মানে মেডিটেশন, যোগা। হ্যাঁ, মেডিটেশন, যোগা, দিজ আর স্ট্রেস রিল্যাক্সেশন টেকনিক্স। কিন্তু এর পাশাপাশি রুগীর নিজের ব্যাপারেও কিন্তু নিজের সচেতন হওয়া লাগবে। যেমন আমরা বলি যে আপনি যখনই বাসায় যাবেন, অফিসের কোনো কাজ নিয়ে বাসায় যাবেন না, বাসায় গিয়ে আপনি পরিবারের সাথে সময় কাটান, দ্যাট ইজ অলসো রিল্যাক্সেশন। আপনি দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বাড়িতে গিয়ে ঘুমানোর আগে লম্বা সময় ফেসবুকে অথবা অন্য কিছুতে সময় কাটালেন, সেটা না করে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন। কোনো একটা হবি, অনেকের অনেক শখ থাকে, কোনো একটা হবি থাকুক না, সেটাও খারাপ নয়। বাসায় একটা পেট রাখতে পারেন, সপ্তাহের শেষ দিনে সবাইকে নিয়ে উইকেন্ডে একটু বেড়াতে যাওয়া যায়,
সো স্ট্রেস রিল্যাক্সেশনের অনেকগুলো প্রসিডিউর আছে। ম্যাডাম কিন্তু খুব সুন্দর বলছেন যে যোগা রয়েছে, ব্যায়াম রয়েছে, মেডিটেশন রয়েছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটাও আসলে একটা স্ট্রেস রিল্যাক্সেশনের অবশ্যই। একটা পার্ট বলেন, এবং একটা বাচ্চাকে আদর করা, তার সঙ্গে কিছু টাইম স্পেন্ড করা, পেটের সঙ্গে টাইম স্পেন্ড করা, এগুলো কিন্তু আছে। অবশ্যই। এবং আমি যেমন ম্যাডাম নিজে হচ্ছে গার্ডেনিং করতে খুব পছন্দ করি, এবং যখন দারুণ। বাগান করি আমার মনে হয় যে আমি সব ভুলে যাই, গান শুনি। তো ম্যাডাম এই যে আমরা স্ট্রেস যদি আমরা রিল্যাক্স করতে পারি, রিল্যাক্সেশন যদি আমরা করতে পারি, তো সেটা কি আমাদের হৃদরোগ সহ অন্যান্য আদার্স রোগের ঝুঁকিগুলো কিভাবে কমাচ্ছে? অনেকভাবেই কমায়। যে কোনো স্ট্রেসে আপনি জানেন তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। আমাদের ডাক্তারি ভাষায় যদি আমরা বলি, যখনই স্ট্রেস বাড়ে কিছু হরমোন বেড়ে যায়, রক্তেগুলো সিক্রেশন বাড়তে থাকে, এগুলোর কারণে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে। তার কারণে আপনারা দেখেন হার্ট রেট বাড়ছে, ব্লাড প্রেশার কন্ট্রোল করা আপনার কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি স্ট্রেস রিল্যাক্সেশনের টেকনিকগুলো অ্যাডপ্ট করতে পারেন, আপনার ডায়াবেটিস বলেন, হাই প্রেশার বলেন, আপনার হৃদরোগ বলেন, আপনার যে ওষুধগুলো, যে মেডিকেশনগুলো আপনার লাগে, সেই মেডিকেশনগুলোর মাত্রা অনেক কমে যাবে। যেখানে আমার স্ট্রেস রিল্যাক্সেশন করলে একটা অথবা দুইটা ওষুধ দিয়ে আমি পেশেন্টকে সুন্দর কন্ট্রোলে রাখতে পারছি, পেশেন্ট যদি কন্টিনিউয়াস স্ট্রেসের মধ্যেই থাকে, এই ওষুধের পরিমাণ দ্বিগুণ হতে পারে, ডোজেও দ্বিগুণ হতে পারে, ওষুধের নাম্বারেও সংখ্যাও বাড়তে পারে। সংখ্যাও দ্বিগুণ তিনগুণ হতে পারে। এই ওষুধগুলো তো রেগুলারলি সেবন করা, এবং এটা একটা কস্টেরও একটা ব্যাপার রয়েছে, খরচ। তো সব কিছু মিলিয়ে যদি শুধুমাত্র স্ট্রেস রিলিফ করে আমরা এগুলো কমাতে পারি, তো মন্দ কোথায়? ম্যাডামের কাছে এই পর্যায়ে যেটা জানতে চাইবো যে হৃদরোগের সাথে আরও অনেক কমপ্লিকেশনের কথা কিন্তু আমাদের কথার প্রসঙ্গেই আসছে, কখনো হাইপারটেনশন, কখনো ডায়াবেটিস, এই যে অ্যাসোসিয়েটেড আরও কিছু রোগ, কোমরবিডিটিস, তো এগুলো যখন একসাথে আসে তখন কি ম্যাডাম আপনাদের ম্যানেজ করাটা তো একটু জটিল হয়ে যায়, কি করেন আপনারা? অবশ্যই, অবশ্যই। দেখুন, হৃদরোগের পেশেন্ট আমাদের কাছে হার্ট ফেইলিয়ার নিয়ে আসতে পারে, হৃদরোগ ছিল সেখান থেকে পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে পারে, হাইপারটেনশন ডায়াবেটিস ছিল, হৃদরোগ ছিল, রেনাল ফেইলিয়ার মানে কিডনির ইনজুরি নিয়ে আসতে পারে। যখন এরকম মাল্টি অর্গান ফেইলিয়ার নিয়ে আসে তখন কিন্তু এটা আসলে একটু জটিল পর্যায়েই চলে যায়। তখন এই পেশেন্টকে ভর্তি রেখে আমাদেরকে চিকিৎসা করতে হয়। আপনি দেখুন, পেশেন্ট ভর্তি থাকে, সে তো একা থাকে না, তার সাথে কতগুলো অ্যাটেন্ডেন্ট থাকে, সাহায্যকারী লোকজন। তার ডিউরেশন অফ হসপিটাল স্টে মানে হসপিটালে থাকার সময়টাও অনেক বেড়ে যায়, ওষুধের পরিমাণ বেড়ে যায়, ইনভেস্টিগেশনের পরিমাণ বেড়ে যায়। সব কিছু মিলিয়ে আর্থিক বলেন, মানসিক বলেন, সব দিক দিয়েই তো ক্ষতি। বাচ্চা কাচ্চার পড়াশোনা, সব দিক ফ্যামিলি, দিয়ে, সব family কিছু বলেন, দিক সব থেকে দিক কিন্তু দিয়ে। সে আসলে পিছিয়ে যায়। তো ম্যাডামের কাছে এবার আবারও জানতে চাইবো যে আমরা যে অনেক সময় মেডিকেশনটা ছেড়ে দেই, সেই ক্ষেত্রে আসলে কি ধরনের জটিলতা তৈরি হয়? যখনই মেডিকেশন ছেড়ে দিবে, এরপরে তো আপনি দেখেন আনকন্ট্রোল হাইপারটেনশন, আনকন্ট্রোল ডায়াবেটিস, হৃদরোগের ওষুধ ছেড়ে দিল, আবার রক্তনালীতে কিন্তু চর্বি জমাট বাঁধা শুরু হয়ে গেল। সেই সাথে এই রক্ত জমাট বাঁধা কি শুধু হার্টে সীমাবদ্ধ আছে? হয়তো দেখবেন স্ট্রোক নিয়ে আসছে, ব্রেনে রক্তনালীতে জমাট বেঁধে গেছে, অথবা রক্তক্ষরণ হয়েছে যদি হাইপারটেনশন থাকে, কিডনিতে গিয়ে রেনাল ইনজুরি করে ফেললো, ক্রনিক কিডনি ডিজিজ আমরা যেটাকে বলি। যদি পেশেন্ট ওষুধ ছেড়ে দিল, কোনো কন্ট্রোল করলো না, তার তো ব্রেইন থেকে শুরু করে কিডনি পর্যন্ত, ইভেন ডায়াবেটিস আপনি জানেন পায়েও এফেক্টেড হয়, মানে প্রত্যেকটা প্রত্যেকটা অর্গান এফেক্টেড হতে পারে, প্রত্যেকটা অর্গান। ম্যাডামের কাছে আবারও জানতে চাইবো আর্লি ডায়াগনোসিস, আমরা অলরেডি প্রতিরোধের কথা অনেক কিছু বলে ফেলেছি, আমরা এবার জানবো যে আর্লি ডায়াগনোসিস করলে আসলে আমাদের কি ধরনের সুবিধা? আর্লি ডায়াগনোসিস করে যদি আমরা দেখি যে এই পেশেন্টের শুধুমাত্র হৃদরোগ যা আছে, এটা কিছু ওষুধ এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন করেই যাওয়া যাবে, হ্যাঁ, তাহলে তো এটা বেস্ট ফর দ্য পেশেন্ট। আমি কিছুই করলাম না, কিছুদিন পরে এমন ব্যথা নিয়ে আসলাম, করোনারি এনজিওগ্রাম করে দেখলাম যে আমার 100% ব্লক হয়ে বসে আছে, ওই অবস্থায় কি যাওয়া আমাদের উচিত? এবং সেই অবস্থায় ট্রিটমেন্ট এবং আর্লি ট্রিটমেন্ট এটা আসলে খুব আকাশ যে কোনো মানুষই পাতাল, বুঝতে হ্যাঁ, পারবে, যে কোনো মানুষ বুঝতে আকাশ আর পারবে। পাতাল তফাৎ হবে। ম্যাডামের কাছে জানবো যে ম্যাডাম যখন কোনো বুকে ব্যথা, এরকম প্রচণ্ড বুকে ব্যথা হয়, তখন আমরা বলি যে যত তাড়াতাড়ি হসপিটালে যাওয়া যায়, আপনারা একটা মেডিকেশন দিয়ে থাকেন, তো সেই বিষয়ে কি রোগীদেরকে অ্যাওয়ার কিংবা কাউন্সিল করবেন কিনা? অবশ্যই, যারা হাই প্রেশারে ডায়াবেটিসের রুগীরা, এদেরকে আমরা বলে দিই, কিংবা যারা আগেরও হৃদরোগ হওয়ার হিস্ট্রি আছে তাদেরকে আমরা বলি, যদি বুকে কোনো চাপ লাগে অথবা বুকে ব্যথা হয়, বিশেষত বুকের বাম দিকে ব্যথা হচ্ছে, ব্যথাটা বাম হাতের দিকে অথবা ঘাড়ের বাম দিকে করে ছড়াচ্ছে, তখন আমরা বলি যে দেরি না করে একজন ডাক্তারের শরণাপন্ন হতে, একটা ইসিজি টেস্ট করা হোক,
হ্যাঁ, যদি কোনো প্রবলেম পাই তাহলে আপনি জানেন, আপনিও ডাক্তার, আমরা মেডিকেলের ভাষায় বলি মিনিটস মিন মাসল। 1 মিনিট দেরি হবে একটা করে হার্টের মাসল ড্যামেজ হতে থাকবে। সো হৃদরোগ যখন অ্যাকিউট হয় তখন যত তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবে তত ভালো। কাজে রুগী যদি দেখে যে তার বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার ঘাম হচ্ছে প্রচুর, তার মনে হয় সে মারা যাবে, শ্বাস নিতে পারছে না, তাইলে দেরি না করে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে যাও। অবশ্যই যেতে হবে। ম্যাডাম কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ, যে প্রতি মিনিটে হার্টের মাসল কিন্তু ডেথ হচ্ছে, যেটাকে আমরা খুব সহজ করে আপনি ম্যাডাম বললেন। তো ম্যাডামের কাছে যেটা জানতে চাইবো, যে অনেক সময় ম্যাডাম এই যে বুকে ব্যথার কথা বলছেন, ইদানিং আমরা খুব দেখি যে অ্যাসিডিটি বুকে একটা ব্যথা, পেপটিক আলসারের একটা ব্যথা এবং এই কার্ডিয়াক ব্যথা ইদানিং কিন্তু খুবই কনফিউজড করছে। তো এটা নিয়ে ম্যাডাম আপনারা কোনো ধরনের কমপ্লিকেশন ফেস করছেন কিনা? দুভাবে হতে পারে। এক হচ্ছে তার হয়তো গ্যাস্ট্রিকের পেইন, পেপটিক আলসার ডিজিজ, সেটা সে বুকে ব্যথা বলছে, সেটা খুব ক্ষতিকর নয়। কিন্তু কারো হৃদরোগের ব্যথা হচ্ছে, সে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সমানে অ্যান্টাসিড অথবা প্রোটন পাম্প ইনহিবিটর যেগুলো খাচ্ছে, এটা কিন্তু বিরাট বিপজ্জনক। এবং আমরা হাসপাতালে ওরকম রুগীই বেশি পাই যার আসলে হৃদরোগ হয়েছে, কিন্তু সে মনে করছে কি এটা আমার গ্যাস্ট্রিকের ব্যথা। এটা খুব বেশি হচ্ছে, খুবই বেশি হচ্ছে এটা। এবং সে দেখা যাচ্ছে যে 2-3 দিন 4 দিন দেরি করে ফেললো, সে গ্যাস্ট্রিকের ওষুধই খেয়ে যাচ্ছে, কোনো উপকার হচ্ছে না। যখন আর কোনোভাবেই পারছে না ব্যথায়, তখন হাসপাতালে নিয়ে আসছে, ততক্ষণে হয়তো অনেকখানি ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি ম্যাডাম, থাকে। যেখানে আপনি প্রতি মিনিটের কথা বলছেন সেখানে 2-3 দিন তো অনেক সময়। অবশ্যই ম্যাডাম, এই যে আপনারা এত হৃদরোগের পেশেন্ট ফেস করেন কিংবা আপনারা ট্রিটমেন্ট করেন, কোনো ধরনের সোশ্যাল স্টিগমা এসব কারণে কি আপনাদের আরও কমপ্লিকেশন কিংবা জটিলতা হয় কিনা? সবচেয়ে বড় সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। এখনও রুগীদের মধ্যে আপনি যদি একটু আমাদের সার্ভে দেখেন আমাদের দেশে যারা হাইপারটেনসিভ পেশেন্ট, আপনি 2021 কি 2022 একটা সার্ভে আমাদেরকে বলছে অনলি 14%, মানে 14% পেশেন্টের প্রেশার কন্ট্রোলে থাকে। আপনি ভেবে দেখুন, খুবই দুঃখজনক। 100 জন রুগীর মধ্যে মাত্র 14 জনের কন্ট্রোল থাকে, বাকিদের কন্ট্রোলে নেই। এদের মধ্যে একটা বড় অংশ যাদের সচেতনতার অভাব। তারা মনে করে যে আচ্ছা প্রেশার একটু হাই পেলো, ওষুধ খেলাম, ফার্মেসিতে গেলাম। ফার্মেসিতে একটা খুব প্রবলেম হয়, যেটা আমি আমার প্র্যাকটিসে খুবই ফিল করি, আমি জানি যে আমার কলিগরাও আমার সাথে একমত হবেন। যখন যায় ফার্মেসিতে, ওরা প্রেশার মেপে বলে কি আপনার তো প্রেশার কম, আর খেতে হবে না। প্রেশার আসলে কম না, প্রেশারটা কন্ট্রোলে আছে। মানে অনেক সময় দেখা যায় কি, আমাদের যারা রোগীরা রয়েছেন তারা ওষুধের যে দোকানদার, ফার্মেসিতে যারা কাজ করেন, ওনাদেরকে ডাক্তার ভাবেন। তো আমরা যে বারবার বলছি ওষুধটা চলবে, কন্টিনিউ হবে, যখন ওনারা বলেন যে প্রেশার তো ভালো আছে, কম আছে, বন্ধ করে দিতে বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই কিন্তু তারা আসলে বন্ধ করে দেন। তো এই বিষয়ে কি ম্যাডাম কিছু বলবেন? এটা তো আসলে অনেকটা জাতীয় সমস্যার মতো দাঁড়িয়ে গেল। হ্যাঁ, এটা খুবই একটা কমন, বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে এগুলা হচ্ছে। হ্যাঁ, যে যখনই যাই প্রেশারটা মাপে ফার্মেসিতে, এবং মাপার পর বলে কি যেটা কম, আর খেতে হবে না, পেশেন্ট বন্ধ করে দেয়। কিছুদিন পর আপনি দেখবেন হাইপারটেনসিভ আর্জেন্সি বলি অথবা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলি, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, এরকম নিয়েও কিন্তু আমাদের হাসপাতালে রুগীরা আসে। এই জন্য যেটা আমাদের পক্ষ থেকে আমরা করতে পারি, প্রথম যখন আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করি কিংবা হৃদরোগ ডায়াগনোসিস করি, তখন আমাদের খুব ভালো করে কিছু কথা বলে দিতে হবে যে আপনাকে যে ওষুধটা দেওয়া হলো, আপনি প্রেশারটা একটু মাপাবেন, কিন্তু যেখানে মাপাবেন তিনি যদি ডাক্তার না হন, তার কথায় আপনি ওষুধ বন্ধও করবেন না, শুরুও করবেন না। ওষুধের মাত্রা বাড়াবেনও না, কমাবেনও না। আপনার ওষুধের ব্যাপারে আপনি দয়া করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে যান। তিনি আপনাকে পরীক্ষা করে আপনার ওষুধ বন্ধ করা, শুরু করা, বাড়ানো, কমানো যাবতীয় বিষয়ে উনার পরামর্শটা দয়া করে মেনে চলবেন। এই যে ওষুধের দোকান কিংবা ফার্মাসি যেগুলো আমরা বলি, ওখান থেকে কোনো রকম পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই, ওষুধ কিনতে পারেন। ম্যাডাম, এটা আসলে খুবই সমস্যা যে আমাদের দেশে আসলে এই ড্রাগগুলো তো ওভার দ্য কাউন্টার পাওয়া যায়। আসলে ফার্মেসি ম্যান তারা হচ্ছে অনেক সময়ই ওষুধ প্রেসক্রাইব করে ফেলছেন। এগুলো নিয়ে আমাদের আসলে আরও অনেক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। ম্যাডাম বলছেন নিকটস্থ হাসপাতালে যেতে হবে। আমরা জানি গভর্নমেন্টের এনসিডি কর্নার যেটা রয়েছে, যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই যে নন কমিউনিকেবল ডিজিজের ওষুধ দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ম্যাডামের কাছ থেকে আমরা আরও বেশি জানবো। হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারের একটা বিরাট অ্যাচিভমেন্ট। বাংলাদেশের এখন অনেকগুলো উপজেলাতে এনসিডি কর্নার চালু হয়েছে,
এবং ওখানে এত সুন্দর সিস্টেম, এনসিডি কর্নারে কিন্তু প্রেশারটা একদম দেখুন, একদম ডিজিটাল মেশিন আছে, গেলেই প্রেশারটা মাপা হচ্ছে, ডায়াবেটিস চেক করা হচ্ছে, এবং 4টা ওষুধ ফ্রি পাওয়া যায়। আপনার প্রেশারের জন্য অ্যামলোডিপিন পাওয়া যাচ্ছে, তারপরে থায়োজাইড ডায়োরেটিক্স যেগুলো, ওগুলো পাওয়া যাচ্ছে। আপনার ডায়াবেটিসের জন্য মেটফরমিন ফ্রি পাওয়া যাচ্ছে। স্ট্যাটিনস, যেটা আমরা হৃদরোগে অবশ্যই দিয়ে থাকি, স্ট্যাটিনসও পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন, এই ওষুধগুলো যদি, এগুলো প্রত্যেকটারই কিন্তু উচ্চমূল্যের ওষুধ, আপনি জানেন। তো এগুলো যদি রুগী ফ্রি পায়, তার সাথে সাথে যদি সামনে হেঁটে গেল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যদি সে বিনামূল্যে তার প্রেশারটা মাপতে পারে, ডায়াবেটিসটা মাপতে পারে, পুরো ফলো আপ, হ্যাঁ, এটা আমাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। এবং আমরা ইদানিং খেয়াল করছি আমাদের হসপিটালগুলোতে, হয়তো এই কারণেই কিনা জানি না, হয়তো হাইপার টেনশনের দিন আপনি এরপরে আরও দেখবেন, হয়তো দিনে দিনে একদম নিউলি ডায়াগনোজড হাইপার টেনশন আসা কমে যেতে পারে। ম্যাডাম, দেখা গেছে যে নন কমিউনিকেবল ডিজিজ কর্নার থেকে তিনি তো আসছেন, তাকে কার্ড দেওয়া হচ্ছে, তার ফলো আপ করা হচ্ছে, তাকে প্রায় 1 মাসের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে, এবং উনি আবার গিয়ে আরেকজনকে বলছেন, ওখান থেকে আরও নতুন রোগীরা আমাদের এখানে আসছে। এটা আসলে গভর্নমেন্টের অনেক বড় একটা রোল, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। ম্যাডামের কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে সরকারের আর কি ধরনের এরকম উদ্যোগ রয়েছে যার মাধ্যমে আসলে আমরা এই হৃদরোগকে আরও প্রতিরোধ করতে পারি এবং আরও সংখ্যাটা কমিয়ে আনতে পারি। একটা তো হচ্ছে, আপনি জানেন, এনসিডি কর্নার। এর পাশাপাশি সরকার কিন্তু কিছু গাইডলাইন তৈরিরও উদ্যোগ নিয়েছে। যেমন আপনি দেখবেন, এই 2023 নভেম্বরে, জাস্ট গত বছরের শেষের দিকে, আমাদের হাইপার টেনশনের উপরে ন্যাশনাল একটা গাইডলাইন তৈরি হয়েছে, কিন্তু চমৎকার। এটা 2013-তে যেটা ছিল, তাকেই পরিবর্ধন একটু পরিবর্তন করে খুবই চমৎকার। এবং সেই ন্যাশনাল গাইডলাইনের একটা অংশ কিন্তু বাংলায়, যাতে করে ডাক্তার ছাড়া যারা নন ফিজিশিয়ান হেলথ পার্সোনেল আছে, তারাও যদি পড়েন, অথবা একজন শিক্ষিত লোকও যদি পড়েন, বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝতে, একদম ছবি টবি দিয়ে, ইভেন কিভাবে ব্লাড প্রেশার মাপতে হবে, এটা বাংলায় দেওয়া আছে ছবি দিয়ে। এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আসলে এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই। ম্যাডাম, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আবারও জানতে চাইবো, আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট কেন এত প্রয়োজন? ওই যে আমি বললাম, মিনিট মিনস মাসল। আপনি যদি তাড়াতাড়ি ডায়াগনোসিস করেন, তাড়াতাড়ি পাঠাতে পারেন নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে তার চিকিৎসা সুব্যবস্থা আছে, যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, ভালো হওয়ার চান্স তত বেশি। 1 মিনিট দেরি করবেন, একটা করে কার্ডিয়াক মাসল ড্যামেজ হতে থাকবে। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভিউয়ার্স, মিনিট মিনস মাসল। 1 মিনিট দেরি হবে, একটি করে হার্টের মাসল নষ্ট হতে থাকবে। আমাদেরকে এই জিনিসটি মাথায় রেখেই হার্টের রোগ নিয়ে কিংবা হৃদরোগ নিয়ে সচেতন হতে হবে। ভিউয়ার্স, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শ পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমাদেরকে কল করতে পারেন 16263 নাম্বারে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইফস্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের সাথেই থাকুন। ধন্যবাদ।